जाने कैसी आग लगी है जिसमें धुआं ना चिंगारी। जाने कैसी आग लगी है जिसमें धुआं ना चिंगारी। हो ना हो इस बार कहीं कोई ख्वाब जला है सीने में। आवारापन बंजारापन एक हला है सीने में। हर दम हर पल बेचैनी है कौन बला है सीने में। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের আমার এই ভিডিওর টপিক অবভিয়াসলি মিনা। আর ফোনদীপকে নিয়ে দুটো কটা কথা বলতে চাই। তো দুটো কটা কথা, সত্যি দুটো কটা কথাই হবে। ফোনদীপকে আমরা দেখছি এনজয় করছে। প্রথমে ইসকন, তারপরে পার্ক, তারপরে দীঘা। আমি ফোনদীপের ঘোরাটাকে আমার মনে হচ্ছে, মানে আমি আমার ব্যক্তিগত অভিমত অবশ্যই বলছি, তোমাদের মনে হলেও আমার সঙ্গে সহমত তোমরা পোষণ করতেও পারো, এটাকে ঘোরা বলে না। ফোনদীপ যেটা করছে এটাকে কোনো দিক থেকে ঘোরা বলে না। না এনজয়মেন্ট আছে, না ঘুরতে গেলে কোনো সময় মানে কি বলবো, রিল্যাক্সেশন কখনো থাকে না। আমার মনে হয় আমি ওয়ার্ডটা ঠিক উচ্চারণ করেছি। তো মানে আমি রিল্যাক্সে থাকবো সেটা কখনো ঘুরতে গেলে হয় না। তবে হ্যাঁ, মানসিক একটা শান্তি এবং শারীরিক রেস্ট এটার কিন্তু দরকার হয়। একটা ঘোরা সাধারণ পরিবারের যারা কিনা নিত্য ঘুরতে যায় তাদের কথা বলছি, মিনিমাম তাদের একটা ঘোরা থেকে আরেকটা ট্রিপে, একটা ট্রিপ থেকে আরেকটা ট্রিপে যে যাওয়ার যে গ্যাপ, অন্তত কমপক্ষে 5 থেকে 6 মাস থাকে। 5 থেকে 6 মাসের গ্যাপ থাকে এক জায়গায় থেকে ঘুরে আসলাম আরেক জায়গায় যাওয়ার। তো এই গ্যাপটা কিসের জন্য থাকে? ফিনান্সিয়ালি দিক থেকে একটা গ্যাপ থাকে, যে আমি যে আবার ঘুরতে যাব তার জন্য আমাকে আবার সংসার খরচ বাদে, সেভিংস বাদ দিয়ে আমাকে কিছু টাকা ঘোরার জন্য আমাকে আলাদা করে সেভ করতে হবে, তারপরে গিয়ে কিন্তু আমি ঘুরতে যাব। এটা গেল ফিনান্সিয়াল দিক। 2 নম্বর দিক হচ্ছে শারীরিক দিক। ঘুরতে গেলে একটা আলাদা স্ট্রেস হয়। জার্নিটা অনেক দূরের জার্নি হয়, যেটা কিনা রেগুলার যে আমরা জীবনযাপন করি তার থেকে অনেকটাই বেশি হয়। তো আমরা রেগুলার যে জীবনযাপন করি সেটা আমাদের অভ্যাসে পরিণত হয়ে যায়, আর যেটা মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায়, শরীর সয়ে যায়, সেটাতে আমাদের কষ্টটা কম হয় তুলনামূলক ঘুরতে যাওয়ার থেকে। তো ঘুরতে গেলে পরে শারীরিক একটা ধকল প্রচণ্ড পরিমাণে হয়। তারপরে মানে যাওয়ার আগে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করে, আর বাড়ি আসার পর তখন একটা আলাদা মানে কি বলবো অবস্থা কাজ করে। সেটাকে এক্সাইটমেন্ট বলবো না, সেটাকে পুনরায় নিজেদেরকে গোছানো, সংসারের দিকে আবার মনোনিবেশ করা, অনেক বিষয় আছে। ফোনদীপ যেইভাবে ঘুরতে যাচ্ছে, ও দর্শকদেরকে প্রিটেন্ড করছে যে মজা করব, আমরা ঘুরতে যাচ্ছি জাস্ট ফাটাফাটি, এরকম করে ফোনদীপ নিজেকে মানে দর্শকদের সামনে প্রিটেন্ড করতে চাইছে যে আমি খুব আনন্দ করছি। তোমরা একটা জিনিস দেখবে, ও ঘুরতে গিয়ে আনন্দ সম্ভব নয়। এইভাবে ঘন ঘন যারা ঘুরতে যায় তাদের পক্ষে আনন্দ করা সম্ভব নয়। শরীরের ধকল, এই যে বাবা মাকে এই বৃদ্ধ বয়সে টানা হাঁচড়া করছে, তো যতই গাড়িতে বসে যাক, ট্রেনের থেকে গাড়ির জার্নি বেশি, মানে ট্রেন গাড়ির থেকে যে 4 চাকাগুলো যে হয়, বাস হয়, বাই রোড যেগুলো যায়, সেগুলো কিন্তু জার্নি বেশি হয়। তোমরা দেখবে 5 ঘন্টা তোমরা ট্রেনে সফর করবে, 5 ঘন্টা বাসে সফর করবে, তোমরা বুঝতে পারবে যে কোনটা আরামদায়ক। ট্রেনের মতন আরামদায়ক জার্নি কিন্তু আর নেই। হ্যাঁ, প্লেনের তুলনায় ট্রেনের টাইমিংটা বেশি, কিন্তু তাহলেও প্লেনের জার্নি হচ্ছে সবচেয়ে আরামদায়ক জার্নি আমার কাছে। এবার কাছে পিঠে কোথাও যেতে হয়, সেখানে লাক্সারিয়াস কার হয়, সেই ব্যাপার আলাদা। কিন্তু এত লং ডিস্টেন্স গাড়িতে করে যাওয়া খুব মুশকিল। ট্রেনে করে গেলে দূরপাল্লার গাড়িগুলিতে তাও একটা সিট এক একজনের জন্য বরাদ্দ থাকে। আরে 2 ঘন্টাই তো একভাবে বসে থাকা যায় না। সেখানে ভাবো তো 4-5 ঘন্টা, 12 ঘন্টা। সে পুরী যাওয়ার সময় 12 ঘন্টা গাড়িতে করে গেছে। মুখের কথা না গো, মুখের কথা না। এই বয়সে শুধুমাত্র কন্টেন্টের জন্য আজকে এখানে যাওয়া, কালকে সেখানে যাওয়া, খুব তাড়াতাড়ি ওর বাবা মা অসুস্থ হয়ে পড়বে।
মিলিয়ে নিও, খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে পড়বে। এটা বলো না কিন্তু যে আমি বলছি বলে তুই অভিশাপ দিচ্ছিস, কেউ কিন্তু এটা বলো না। এটা আমি একটা নর্মাল ওয়েতে বললাম যে এত ধকল কিন্তু শরীর নিতে পারে না আর এই বয়সে। আর এটা কি কখনো ঘোরার মধ্যে পড়ে? আজকে এখানে কালকে সেখানে, এটাকে ঘোরা বলে না। ঘোরার একটা প্ল্যানিংই থাকে আলাদা। হ্যাঁ, এক এক কী বলবো, ওই যে ট্যুরিস্টের যে বাসগুলো হয় তারা পুরো সেট করে নিয়ে বেরোয় যে আজকে এখানে যাব কালকে সেখানে যাব, কিন্তু তারা কিন্তু এই যে আজকে গেল, আজকের পর থেকে যেই সমস্ত আর কি ট্যুরিস্টরা যায় তারা কমসে কম 1 থেকে 2 বছরের একটা গ্যাপ করে, তারপরে আবার পুনরায় যায়। এদের মতন কিন্তু করে না, এদের শারীরিক ধকল কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ফন্দীপ কি বলছে, বাবা মা গেছে, আমি রয়ে গেছি ভিডিও এডিট করে তোমাদের জন্য দেব টাইম টু টাইম। বিশ্বাস করে এই কথাটা শুনলে আমার সারা শরীর চড়চড় করে জ্বলতে থাকে। ভিডিও যদি করে টাইম মতন না দেয় তাহলে এই যে ঘুরতে যাচ্ছে, ফুটানি মারছে, এটা যে থাকবে না সেটা আমাকে বলতে হবে, তারপরে সেটা আমাকে বলতে হবে। বুঝতে পেরেছো? মানে বলে তোমাদের জন্য। আমরা যদি সবাই মিলে যদি বলি আমরা কেউ তোমার ভিডিও চাই না, আমরা তোমার জন্য ওয়েট করছি না, বাবা তো কী হবে? তো এইগুলো যে বলে না, মারাত্মক চালাক বলবো না, এগুলো আহম্মকের মতন কথা। আচ্ছা, এই তো গেল ফন্দীপের কথা, যেখানে আমার মনে হচ্ছে না যে ওরা ঘোড়াটাকে এনজয় করছে, মোটেও ঘোড়াটাকে এনজয় করছে না। এইভাবে কখনো ঘোড়া এনজয় করা যায় না। একটা টাইমের দরকার, একটা প্ল্যানিংয়ের দরকার, একটা শারীরিক রেস্টের দরকার আছে। এইভাবে কখনো ঘোরাঘুরি হয় না। আমার তো ফন্দীপের চেহারা দেখে কোনো অংশে মনে হচ্ছে না যে ও ঘুরতে গিয়ে ও রিল্যাক্স ফিল করছে, একটা ঘোরা আমেজ সেটা ফিল করছে, মনে হয় না। যারা ট্রাভেল ব্লগ করে, সত্যি কথা বলছি, মানে ফন্দীপের ব্লগটা ডেলি ব্লগের থেকে এখন ট্রাভেল ব্লগ বেশি হয়ে গেছে। আমার কথা খেয়াল করে দেখবে, যারা ট্রাভেল ব্লগ করে তারাও এত ঘুরতে যায় না, তারাও মনে হয় একটুখানি রয়েস হয়ে ঘুরতে যায়, কারণ টাকার দরকার ভাই। আর এত আন্তাবরি টাকা পেয়েছে, কিছু টাকা ঝেপেছে, তো সেই কারণে প্রচুর টাকা হয়ে গেছে। তো যাই হোক, ছেড়ে দিলাম ফন্দীপের কথা, ছেড়ে দিলাম। এইবার আসি মিনার কথা। মিনার আজকে টাইটেলে ছিল কি, একটা দুঃস্বপ্ন দেখে আজকে আমার সব শেষ হয়ে গেল। তো প্রথমে যেটা বলেছে যে দুঃস্বপ্ন দেখে আমার মনটা ভেঙে গেল, তছনছ হয়ে গেল, এই কথাগুলো ঠিক ছিল। সব কিছু শেষ হয়ে গেল, এটা যায় না। আমরা যখন বুঝতেই পারি যে আমরা স্বপ্ন দেখেছি, ফট করে উঠে গিয়ে যখন বুঝতে পারি যে হ্যাঁ আমাদের এটা রিয়েলিটিতে হয়নি, আমরা স্বপ্ন দেখেছি, তখন আমরা এই কথাটা বলতেই পারি না যে একটা দুঃস্বপ্ন দেখে আমার সব কিছু শেষ হয়ে গেল। না, কখনো না। দুঃস্বপ্ন দেখেছি, দুঃস্বপ্ন ভেঙে গেছে, ব্যাস। যে দুঃস্বপ্ন দেখে আমার মনটা খারাপ হয়ে গেল, মনটা ভেঙে চুরমার হয়ে গেল, আমি খুব ভয় পেয়ে গেছি, আমার খুব দুশ্চিন্তায় ভুগছি, এইগুলো যায়। কিন্তু সব কিছু শেষ হয়ে গেল কী করে মিনা? কী করে সব কিছু তো শেষ হয়ে গেল? বেশি বড্ড ভুংভাং টাইটেল হয়ে যাচ্ছে, একটুখানি ঠিক কর। দুঃস্বপ্ন সবাই, মানে কি বলবো, প্রায় কম বেশি সবাই দেখি, কিন্তু তার মানে এইভাবে টাইটেল দেওয়া যায় না। কন্ট্রোভার্সির জন্য কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিচ্ছিস, কোনো আপত্তি নেই, তোকে নিয়ে লোকে কাটাছেড়া করছে, তুই সেখান থেকে দিতেই পারিস, কিন্তু ভুলভাল কথা সহ্য হয় না। তো যাই হোক, দুঃস্বপ্নটা কী দেখেছে সেই বিষয়ে, সেখানটায় যাওয়ার আগেই একটা মানে কি বলবো, ভিডিও আমরা প্লে করি, তো এখন নতুন এই ফিচার্সগুলো হয়েছে, অটোমেটিক্যালি একটার পর একটা কমেন্ট স্লাইড শো হতে থাকে। আমরা যদি কমেন্ট সেকশানে চাপ না দিই তো একটার পর একটা কমেন্ট এরকম স্লাইড হতে থাকে। তো দেখছি ওখানটায় কিরে মিনা, ফোকলা কি মারা গেছে, এরকম দিয়ে একটা হাসির চিহ্ন, হাসির ইমোজি দিয়েছে। আমি না ভাবি, এরা যাদেরকে ঘৃণা করে এরা চায় তারা মারা যাক। এই যে সমস্ত ভিউয়ার্স বলো, ক্রিয়েটার বলো, তারা এতটাই হিংসাত্মক, তারা এতটাই হিংস্র, তারা চায় যে আমরা যাকে ভালোবাসি না, আমরা যাকে দেখতে পারি না, তারা যেন পৃথিবীতেই না থাকে। নতবা এই কথাটা কেউ বলতে পারে না, এই কথাটা কেউ বলতে পারে না যে আমি কিরে ফোকলা কি মারা গেছে, এই ধরনের কথা কেউ বলতে পারে না। যে বলছে না এই ধরনের নোংরা কথা, যে বা যারা বলে, সত্যি বলছি তাদের মেন্টালি সমস্যা আছে। ভালো নাই লাগতে পারে, আমাকে সবার ভালো লাগবে এরকমটাও সম্ভব না, আবার সবাইকে যে আমার ভালো লাগবে সেটাও সম্ভব না। তার মানে এটা চাইবো যে যাকে আমার ভালো লাগে না সে মরে যাক? তো যাই হোক বন্ধুরা, স্বপ্নের বিষয়ে যাওয়ার আগে কিছু বাস্তব কথা বলি। স্বপ্নের কথা না হয় পরেই বলবো, আগে বাস্তব কিছু কথা বলি। সেটা হচ্ছে মিনা সকালবেলাতেই, মানে ওই কী যেন বলে, ওয়ার্কআউট করছিল, আর ওই যে ও যেটা ড্রিঙ্ক করে সেই ড্রিঙ্কটা নিয়ে বলছে কি এত গরম যে আমি খেতেই পারিনি, জলটা বেশি গরম হয়ে গিয়েছিল, তাই এক্সারসাইজ করাকালীন ওইটা মানে হাইড্রেট করে রাখার জন্য, তো ওইটা হাইড্রেট ড্রিঙ্ক, তাই তো বলে হাইড্রেশন ড্রিঙ্ক। আরে যাই হোক, শরীরের মধ্যে জলের মাত্রাটা বজায় রাখার জন্য যেই ড্রিঙ্ক হয় সেই ড্রিঙ্ক, সেই পানীয়, ঠিক আছে। তো সেটা ওই এক্সারসাইজ চলাকালীন ও খায়,
আচ্ছা, এই বিষয়টা বলার আগে না একটা কথা বলে দিই, না এটা এই বিষয়ে বলবো না, ওটা সত্যি রিলেটেড কথা, ওটা মিনা রিলেটেড ভিডিওতে বলবো না। তো সেটাও খায়, সেটা খেতে পারিনি অত্যধিক গরমের জন্য। আচ্ছা বেশ ভালো কথা। ওটা হাতে নিয়ে কিছু কথা বললো মিনা, সেটা হচ্ছে যে তোমরা এবার বলবে যে আমি সকালবেলা এয়ার ফ্রেশ খাই, বিকেলবেলা এয়ার ফ্রেশ খাই, তাহলে দুপুরবেলা আবার রাত্রেবেলা আমি কেন নিয়ম ভঙ্গ করি? বলছে ওই ভাজা পোড়া খাওয়া, তারপরে মিষ্টি খেতে আমি ভালোবাসি। তো এইগুলো খেলে পরে প্রথমে বলছে মিষ্টি খেলেই ওয়েটটা বাড়ে। আমি যতদূর জানি কার্বোহাইড্রেট যত আমরা খাই, যত বেশি আমরা খাই তত বেশি আমাদের ওয়েট গেইন হয়, যাদের ওয়েট গেইন হওয়ার আর কি ধরন আছে। হ্যাঁ, অনেকে আছে খেতেই থাকে তাদের গায়ে লাগে না, আবার অনেকে আছে অল্প খায় তাদের গায়ে লেগে যায়। তো তাদের কষ্ট বেশি, যাদের অল্প খেতেই গায়ে লেগে যায় তাদের কষ্ট বেশি। তো মিষ্টি খেলে নাকি মোটা হওয়ার প্রবণতা বেশি হয়। তো আমি যেটা বললাম যে কার্বোহাইড্রেট যত পরিমাণে গ্রহণ করবে তত বেশি শরীর ফুলে যাবে। তো এই যে ও বললো যে মিষ্টি, হ্যাঁ মিষ্টির মধ্যে তো থাকবেই অবশ্যই কার্বোহাইড্রেট, শর্করা জাতীয় খাদ্য থাকবেই। আর হচ্ছে ফ্রাইড জিনিসের মধ্যেও থাকে। ও বলছে ফ্রাইড জিনিসের মধ্যে হয়তো অতটা থাকে না। আমরা দেখো সবাই সব কিছু জানি না, মিনা যে সব কিছু জানবে এরকমটা না, আমিও সব কিছু জানি না, অনেকেই আছে সব কিছু জানে না। এই খাদ্য বিষয়ে, খাবারের বিষয়ে তারাই জানে যারা কিনা ওই যে বলে না নিউট্রিশনিস্ট বলে না, তারা বেশি জানবে আমাদের তুলনায়, যে কোন খাদ্যে কী আছে না আছে, প্রোটিনের মাত্রা, ফাইবারের মাত্রা, তারপরে শর্করার মাত্রা, হ্যাঁ কার্বোহাইড্রেটের মাত্রা, এইগুলো তারা বেশ ভালো জানে। আমরা ওই চলতি কথায় যতটুকু আমরা শুনি ততটুকুই আমরা জানি, ততটুকুই আমরা বলি। তো মিনাকে বলতে চাই, ওই যে আমরা যে চপ খাই, তোরা যে ঘুগনি খাস, চপ খাস, তারপরে হচ্ছে রোল খাস, চাউমিন খাস, মিষ্টি খাস, তারপরে হচ্ছে আরও আইসক্রিম, এই সমস্ত কিছুতেই কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি থাকে। তো এইগুলো তুই এখন বলছিস, কিছুদিন আগে খুব রোয়াব দেখিয়ে বলেছিলিস রে মনা, তোকে বললাম মনা, খুব রোয়াব দেখা, কারণ তুই আমার থেকে অনেক ছোটো, তুই খুব রোয়াব দেখে বলেছিলিস আমার খেতে ইচ্ছা করে আমি খাই, মনে আছে? ওই আইসক্রিম খাচ্ছিলিস, বাটারস্কচের একটা ডিব্বা এনেছিলিস, ওটা থেকে আইসক্রিম খাচ্ছিলিস আর বলছিলিস আমার ইচ্ছে করে আমার খাই, তাতে আমাকে কে কী বললো আমার কিছু যায় আসে না। আর আমার হচ্ছে কি এগুলো আমি খেতে ভালোবাসি, আমার জিভ মানে না, আমার নোলা বেশি, আমি খাবো, আমি একসাথে 6-7টা আইসক্রিমও খেয়ে নিতে পারি। তোকে যারা ইনক্লুডিং মি খাওয়ার নিয়ে কথা বলেছে তারা প্রত্যেকে তোর ভালো চেয়ে বলেছে, ইভেন আমি তো অবশ্যই ভালো চেয়ে বলেছি, কেউ মানুক বা না মানুক আমি তোর ভালো চেয়েই বলেছিলাম। আমার একটাই কথা, তুই একাধারে বলছিস তুই রোগা হতে চাস, তার জন্য তুই এক্সারসাইজ করছিস, খুব ভালো কথা। তারপরে সেই পরে আবার মানে দিন শেষ হতে যাচ্ছে, জম্মের ফাস্টফুড ডিপাচ্ছিস। হ্যাঁ, খাওয়া বলছি না, কারণ খাওয়া ভালো জিনিসের খাওয়া বলে ডিপানো বলে, তুই ডিপাচ্ছিস মিষ্টি, আইসক্রিম, তারপরে হচ্ছে তেলে ভাজা, এই সমস্ত কিছু তুই খাচ্ছিস। এই কথা বলাতে দিনের পর দিন বলেছিলাম বলে তুই ওই রকমভাবে একটুখানি রোয়াব দেখিয়ে বলেছিলিস, একটুখানি না, বেশ একটা ব্লগার হিসেবে যতটুকু বলা যায় তুই সেই হিসেবেই বলেছিলিস। সেই দিনের পর থেকে আমি তোর খাওয়া দাওয়া নিয়ে কিচ্ছু বলিনি, মনে পড়ে? জানি না ভিডিও দেখিস কিনা, তবে আমি জানি যেহেতু আমি ভিডিও করি তোকে নিয়ে, আমি তারপর থেকে তোর খাওয়া দাওয়া, তোর ওয়েট নিয়ে, চেহারা নিয়ে কোনোদিনও মানে বলিনি। তারপর থেকে আজকে বলছি কেন, আজকে তুই নিজের মুখে বলেছিস তাই। তারপরে কি বললি যে দাঁড়িয়ে রান্না করেছি, আমি বেশিক্ষণ রান্না করতে পারি না, আমি বসে পড়েছি। হ্যাঁ, যাদের সিজার হয়ে যায় তাদের নাকি, মানে সিজার হয় তাদের নাকি বেশি কোমরে প্রবলেম হয়, এটা শোনা কথা, দেখা কথা। আমি তো আর সেই ভাগ্যশালী হইনি যে আমি এইরকম ব্যথার সম্মুখীন হব। আমার এমনিতেই কোমরের দশা খারাপ, কোমর হাঁটু এমনিতেই আমার মানে কি বলবো, দাঁড়িয়ে কাজ করলে, বসতে গেলে, উঠতে গেলে বাবা গো মা গো 14 গোষ্ঠীর আমি স্মরণ করি। হ্যাঁ, তো কোনোদিনও যদি ওই সিজার কপালে লেখা থাকে তারপরে যে কি হবে আমি তাই শুধু ভাবি। তো বলছে আমি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, বেশিক্ষণ মানে দাঁড়িয়ে কাজ করতে পারি না, আমি বসছি। তারপরে ছাদে গিয়ে কিছুক্ষণ বসে রয়েছে। হ্যাঁ, বলছে খুব মাজা যন্ত্রণা করছে, কোমর যন্ত্রণা করছে। মাজা বললাম, আবার অনেকে বলতে পারে মাজা কি শব্দ, মাজাও বলি আমরা চলতি কথা। কোমর যন্ত্রণা করছে, কোমরে তেল লাগাবো, তেল ঘষবো। তারপরে শুয়ে বলছিস ঘুমানোর আগে, মানে যখন দুঃস্বপ্ন দেখলি সে ঘুমানোর আগে কি বলছিস যে আসলে
বয়স আন্দাজে তো আমার ওয়েটটা অনেক বেশি হয়ে গেছে, সেই কারণে আমার কোমর যন্ত্রণা শুরু হয়েছে। কমাবো ওয়েট, এবার কমাতেই হবে। আমরা মানুষগুলো এরকমই, শুধু তুই একা না। আমরা যতক্ষণ না পর্যন্ত একটা জোর কদমে ঢুস খাই ততক্ষণ পর্যন্ত আমাদের হুঁশ আসে না, ফেরে না। তো তুইও তার ব্যতিক্রম নস। তবে এইটুকু বোঝা উচিত ছিল যে যে শুরু থেকে আমার ভালো চেয়ে এসেছে, যে শুরু থেকে আমাকে সাপোর্ট করেছে, সে কথাগুলো বলছে, নিশ্চয়ই খারাপ বলছে না। আমি সবসময় বলেছি তুই আমার মায়ের পেটের বোন নস, তাই তুই আমার কথা শুনলি কি না শুনলি তাতে কিন্তু আমার কিছু যায় আসে না। আমার তোকে নিয়ে বলার, ভিডিও করার, ভালো কিছু উপদেশ দেওয়ার, খারাপ দেখলে খারাপটা বলার, এইটুকু হচ্ছে আমার কাজ, আমার পেশা। তারপরে তুই যদি শুনলি সেটা আমার উপরি পাওনা, আর তুই যদি না শুনিস সেটা তাতেও আমার কিছু যাবে আসবে না। কিন্তু যে রব দেখে বলেছিলিস তো, খুব খারাপ লেগেছিল যে তোর ভালোর জন্য বলি, কখনো তুই ডাইরেক্ট অপমান করিস, কখনো মানুষকে দিয়ে অপমান করাস, ঠিক আছে, কখনো মানুষের কাছে আমাকে নিয়ে বাজে বাজে কথা বলিস। তো সেইগুলো জাস্ট ম্যাটার করে, এছাড়া আর কি বলবো বল। তো অবশ্যই বয়স আন্দাজে তোর ওয়েট অনেক বেশি, তোকে দেখলে আমার থেকেও বেশি বয়সী মনে হয়, 34-35 বছর বয়সী তোকে মনে হয়, শুধুমাত্র তোর ওভার ওয়েটের জন্য। তোর যে 24 বছর বয়স, তুই বললে পরেও তোর আধার কার্ড, বার্থ সার্টিফিকেট না দেখানো পর্যন্ত কেউ বিশ্বাস করবে না যে তোর 24 বছর বয়স, অনলি বিকজ অফ ইয়োর ওয়েট, শুধুমাত্র তোর ওভার ওয়েটের জন্য। যাই হোক, তুই বুঝতে পেরেছিস যে তোর ওভার ওয়েটের জন্য তোর দাঁড়িয়ে থাকতে সমস্যা হচ্ছে, তোর পা লোড নিতে পারছে না, তারপরে তোর কোমর লোড নিতে পারছে না। যেই কারণেই হোক তুই নিজেকে ফিট রাখার কথা ভেবেছিস, এটাই অনেক। তবে হ্যাঁ, একটা কথা বলবো, বয়সে তো একটু হলেও বড় তোর থেকে, আর সবসময় দেখেছিস তোর ভালোই চেয়েছি, তুই মানিস বা না মানিস। যেই কথাগুলো বলবো একটুখানি শোনার চেষ্টা করবি, দেখবি তোর উপকার ছাড়া অপকার হবে না, এইটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। উপকার ছাড়া অপকার কখনো হবে না। এইবার আসি, ওর মানে পিসির ভাইটাই এসেছে, ঠিক আছে, মামাতো ভাই না পিসির ছেলে এসেছে, পিসির ছেলেই মনে হয় এসেছে। তো সেই ভাইগুলোকে দিয়ে খাট খোলাচ্ছে। যখন খাট খোলাচ্ছে তখন বলছে যে এই খাটটা আমি ফ্ল্যাটে নিয়ে যাব। বিশ্বাস কর, খুব ভালো লেগেছে। আমি ভেবেছিলাম তুই হয়তো ওই খাটটা নিবি না, তুই অন্য খাট নিবি, মানে ওই স্মৃতি কোনো কিছুই নিবি না। তো দেখলাম যে তুই পয়সা সাশ্রয় করে তারপরে তুই এই খাটটা নিয়ে যাচ্ছিস, কারণ এই খাটের উপর অধিকার শুধুমাত্র তোর, এখন শুধুমাত্র তোর। তো এটা তোর সম্পত্তি, তো এটা তুই নিয়ে যাচ্ছিস, দেখে খুব ভালো লাগলো। সাথে তুই ওয়ার্ড্রপ কিনবি বলেছিলিস, সেইটাতেও আমি বাধা দিয়েছিলাম। তো তুই ওই একটা মানে মিড শেপের মতন, মিড কেস সেটা নিয়ে যাচ্ছিস, সেটাও খুব ভালো করেছিস। তোর এসেনশিয়াল জিনিসগুলো তুই কিনেছিস, আর এখন যেই জিনিসগুলো না হলেও তোর হবে সেই জন্য তুই পয়সা বাঁচিয়েছিস, তার জন্য তোর পয়সা বেঁচেছে, তা সত্ত্বেও তোকে থ্যাংক ইউ বলছি। কারণ তুই এই বিষয়গুলো বুঝতে পারছিস যে কখন কোন বিষয়ে তোর পয়সা খরচা করা যাবে না, কখন কোন বিষয়টা তোর দরকার, পয়সা খরচা করতেই হবে। এই বোধগুলো যার মধ্যে চলে আসে সে সংসার সামলাতে সক্ষম হয়। হ্যাঁ, সে সংসার সামলাতে সক্ষম হয়। আমাদের মধ্যে না সমস্ত রকমের বোধ বুদ্ধি আছে, ভালো বুদ্ধিও আছে, শয়তানি বুদ্ধিও আছে। চারপাশে কিছু এমন মানুষ আমাদের সবসময় দরকার হয় যারা কিনা আমাদের মধ্যেকার ভালো বুদ্ধিটাকে জাগিয়ে তুলতে সাহায্য করে। আর আমি মনে করি, আমি সবসময় চেষ্টা করি যে তুই কেন, আর 5টা সাধারণ মানুষের মধ্যে থেকেও, যাদেরকে আমি চিনি বা যাদেরকে নিয়ে আমি কথা বলি, তাদের মধ্যে থেকে যে ভালো বুদ্ধিটা আছে সেটাকে নাড়া দেওয়ার। পয়সা আমরা সবাই কামাতে এসেছি, কিন্তু সেই পয়সা কামাই করার জন্য যাতে আমার দ্বারা কারোর ক্ষতি না হয়, সেই দিকটা আমি সবসময় দেখব। তো এই যে তুই ডিসিশনটা নিয়েছিস, সেটা খুব ভালো কাজ করেছিস, ঠিক আছে। আচ্ছা, এবার আসি স্বপ্নের বিষয়। তার স্বপ্ন কি দেখেছে? স্বপ্নে দেখেছে ওরা মামার বাড়ি যাচ্ছিল, রাস্তায় 3টে গাড়ি ছিল, এক পাশ থেকে লরি আসছে, এক পাশ থেকে বাস আসছে, আর কি রোড অ্যাক্সিডেন্টের একটা দুঃস্বপ্ন দেখেছে, যেখানে কিনা কি দেখলো, ফাঁড়ির কাছে দাঁড়িয়ে আছে, ফেরিঘাটের কাছে দাঁড়িয়ে আছে, আর শুধু ও বাদে বাদবাকি সবাই ওর চোখের সামনে, আর কি বুঝতেই পারছো, সেটা আমিও মুখে আনতে চাইছি না। এটা আমাদের স্বপ্নের ধরন। আমরা নিজের স্বপ্নে নিজে কোনোদিনও মরি না। আমার এই কথাটা
যারা নতুন শুনলে বা যারা কোনোদিন উপলব্ধি করনি তারা মিলিয়ে দেখবে। আমরা সেই স্বপ্নই মনে রাখতে পারি পুরো পরিষ্কার, যেই স্বপ্ন আমরা হালকা ঘুমে দেখি। ডিপ ঘুমে আমরা স্বপ্ন দেখি কি না বলতে পারবো না, আমি তো বলতে পারবো না, কারণ ডিপ ঘুমে কোনো স্বপ্ন যদি দেখেও থাকে আমাদের মনে থাকার কথা না, কারণ সেটাকে এই কারণেই বলা হয় ডিপ ঘুম। আমরা সেই স্বপ্নটাই মনে রাখি, সক্ষম হই মানুষকে বলতে পুরো পরিষ্কারভাবে যেই স্বপ্নটা আমরা মানে কি বলবো হালকা ঘুমে বা তন্দ্রা অবস্থায় দেখি, সেই স্বপ্নটাই কিন্তু মানুষকে বলতে পারি। তো ও সন্ধ্যাবেলায় এরকম একটা স্বপ্ন দেখেছে। তো সেই স্বপ্নটার কথা বলতে বলতে চোখ দুটো লাল হয়ে গেছিলো, ছলছল করছিল। তো সেই স্বপ্নে কারা ছিল এটাই হচ্ছে কথা। মানে মিনার স্বপ্নে মিনা কাদেরকে দেখেছে যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটাই হচ্ছে কথা। আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি আজ পর্যন্ত কলেজের স্বপ্ন দেখিনি, না ইউনিভার্সিটির স্বপ্ন, না যেখানে মানে আর কি গ্রাজুয়েশন কমপ্লিট করেছি সেই কলেজের স্বপ্ন কখনো দেখিনি। আমি যদি কোনো স্বপ্ন দেখে থাকি সেটা হচ্ছে শুধুমাত্র হাই স্কুলের, যেখান থেকে ক্লাস 5 to 12 পর্যন্ত পড়েছি সেই স্কুলের স্বপ্ন দেখি, চারিদিকের স্বপ্ন দেখি, শুধু ওই চত্বরটার স্কুলের ভেতরে আর হচ্ছে পাশে যেইটুকু গ্রাউন্ডে আমি ঘুরতাম, ঠিক আছে, সেইটুকু স্বপ্ন দেখি। প্রাইমারি স্কুলেরও স্বপ্ন দেখি না, কারণ ওই টাইমটা মানে কি বলবো জ্ঞানগম্য অত হয়নি। যা ইমোশনস, কাঁচা কাঁচা ইমোশনস, সেটা ছিল স্কুল লাইফে। তাই সেই কারণে স্কুলের স্বপ্ন সবসময় দেখি। এই কথাগুলো কেন বলছি জানো? কারণ মিনা 5টা বছর কিন্তু সংসার করে এসেছে, তাই ও কাদেরকে নিয়ে এক্স্যাক্ট এই দুঃস্বপ্নটা দেখেছে সেটা কিন্তু আমাদের কাছে বলেনি। তবে হ্যাঁ, আজ পর্যন্ত মিনা কখনো ও শ্বশুরবাড়ির লোকজনের কোনো ক্ষতি হোক না এই কথা অন ক্যামেরা বলছে, না এই কথা অফ ক্যামেরা বলেছে, কখনো বলেনি। আমি তো এটা কখনোই বলতে পারবো না। আমার সঙ্গে যত কথা হয়েছে, কষ্টের কথা হয়েছে, দুঃখের কথা হয়েছে, হাসি ঠাট্টাও হয়েছে, ঠিক আছে, কিন্তু কখনো ও বলেনি যে আমার শ্বশুর শাশুড়ি ভালো না, আমার শ্বশুর শাশুড়ি এই হয়ে যাক ওই হয়ে যাক, কখনো বলেনি, ঠিক আছে। তো সেই কারণে ও স্বপ্নে যে কাদেরকে দেখেছিল, কিন্তু যে বলছিল যে আমরা মামা বাড়ি যাচ্ছি, হ্যাঁ, তো সেখানে মনে হয় ওর বাপের বাড়ির লোকজনের কথাই বলছিল। তো আজকের ভিডিওতে দেখলাম, এটা গতকালকের ভিডিও, আজকে বেরিয়ে গেছে কিনা জানি না, হয়তো যাবে না, কারণ এই মালপত্র ফ্ল্যাটে নিয়ে যাওয়ার বিষয় আছে, সেই কারণে আজকের দিনটাও হয়তো নাও যেতে পারে। তো ওর ঠাকুমা যাবে ওর পিসির বাড়ি, মানে মেয়ের বাড়িতে, বড় মেয়ের বাড়িতে মনে হয়। তো সেখানে যাওয়ার পথে যেন সাবধানে যায়, ভগবানের কাছে প্রার্থনা করব সুস্থভাবে যেন যায়, সুস্থভাবে যেন ফেরত আসে, কোনো রকম কোনো অঘটন যেন না ঘটে। অনেকে বলে ভোরে দেখা স্বপ্ন সত্যি হয়, আবার অনেকে বলে নিজের সাথে খারাপ হতে দেখলে সেটা নিজের সাথে হয় না, অন্যের সাথে হয়। অ্যাকচুয়ালি আমরা এই কথাগুলো নিজের মতন করে সেট করে নিয়েছি, যখন যেটাকে মানে কি বলবো ওই বলে না খালি স্থান পূরণ করা, হ্যাঁ, মন মতন বাক্য দিয়ে খালি স্থান পূরণ করা, তো সেরকম আমরা করিনি। আদৌ এরকম কোনো সত্যতা আছে কি না যে ভোরবেলার দেখা স্বপ্ন সত্যি হয়, সন্ধ্যাবেলা দেখা স্বপ্ন সত্যি হয় না, আমার এই কোনো লজিক আমার কাছে নেই, সুতরাং আমি এগুলো মানি না। কিন্তু আমি আমার নিজের স্বপ্নকে ভয় পাই। ভালো স্বপ্ন খুব কম পূরণ হয়েছে, বাট খারাপ স্বপ্ন যেগুলো দেখেছি সেগুলো দেনাধ্যান মানে হয়ে গেছে। মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এটা একমাত্র এর জ্বলন্ত সাক্ষী একমাত্র আমার হাজব্যান্ড আর আমার বাবা মা, যে আমার দেখা কোনো স্বপ্ন কিভাবে সত্যি হয়। সেই কারণে আমি যদি কোনো খারাপ স্বপ্ন দেখি আমি নিজেকে ধরে রাখতে পারি না, একদম ধরে রাখতে পারি না, ভীষণ পরিমাণে। আর এই কথাটাও তোমাদেরকে আমি বলি, আমি আজ পর্যন্ত স্বপ্নে কোনো দিনও আমি মা হয়েছি আমি দেখিনি। আমি সব সময় দেখেছি অন্যের সন্তান আমি রেখেছি, মানে তার মা কিছুক্ষণের মধ্যেই আসবে, তাকে আমি রেখেছি, তাকে আমি দুধ খাওয়াচ্ছি ঝিনুক বাটিতে করে। ঝিনুক বাটি দেখি কেন বলো তো? কারণ আমি আমার ছোটো বোনকে দুধ খাইয়েছি ওই ঝিনুক বাটি দিয়ে, সেই কারণে আমি ঝিনুক বাটিটাই দেখি, ফিডার দেখি না, বুঝতে পারলে? তো আমি এরকম বহু স্বপ্ন দেখেছি, কিন্তু সেখানে কখনো আমি দেখিনি যে আমি আমার বাচ্চা। নাকি এটাও হতে পারে যে এত ব্যর্থ হয়েছি এই চেষ্টাতে, এতটাই ব্যর্থ হয়েছি যে আমি স্বপ্নতেও সাহস জুগিয়ে আমার বাচ্চা হয়েছে সেটা আমি দেখতেই পারি না। এই দুটো সম্ভাব্য কারণ হতে পারে।
আমি সত্যি বলছি, আমি স্বপ্নেতেও কখনো দেখিনি যে আমার বাচ্চা হয়েছে। আচ্ছা, ওই যে বললাম এত ব্যর্থ হয়েছি না, আমি স্বপ্নেও সেই স্বপ্ন দেখতে পারি না, স্বপ্নেও আমি সেই স্বপ্ন দেখতে পারি না। তো যাই হোক, একবার আমি স্বপ্ন দেখেছিলাম যে আমাকে কেউ গলা কেটে দিয়েছে, ছুরি দিয়ে গলা কেটে দিয়েছে। আমি যেন কষ্টটা স্বপ্নের মধ্যে ফিল করছি, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ওই মানে ফিলিংসটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আমি দেখছি যে আমার গলা কেটে দিচ্ছে, আর আমি পুরো যন্ত্রণাটা ভোগ করছি। আমি কথা বলতে পারছি না, আমি তো জানি না কাটলে কীরকম হয়, কিন্তু আমি যেন ফিল করতে পারছি। ঝপাং করে আমি উঠে গেছি। তো এরকম হয়, সাপের স্বপ্ন বহুত দেখি, বিরাট বিরাট অ্যানাকোন্ডা সাপ এপর ওপর হয়ে যাচ্ছে, এরকম স্বপ্ন বহু দেখি। একই টাইপের স্বপ্ন আমি বারবার দেখি। আমি জানি আমি এই জায়গাটা, এই গাছপালাগুলো আমি আগেও বহুবার দেখেছি স্বপ্নে। তোমাদের সাথে হয় এরকম? তো যাই হোক, মিনাকে বলবো ভয় পাস না, কপালে যার যা লেখা থাকবে সেটাই হবে, শুধু কর্ম ভালো রাখ, ব্যাস তাহলেই হবে। তুলনামূলক তুই অনেক ভালো, কিন্তু মাঝে মধ্যে তুই বড্ড বেপরোয়া হয়ে যাস, অহংকারী ভাব তোর ফেটে পড়ে। আমি সেই দিন তোকে বলেছিলাম যে তুই প্রচণ্ড ট্যানস কথা বলছিস, যেদিন তুই বলেছিলিস যে আমি খাই বাবা, তাতে কার কী হলো, অসুবিধা হলো, তাতে আমার কিছু করার নেই। আর আজকে এই কয়েকদিন যেতে না যেতেই তোর মুখে এই কথা, বড় কথা বলিস না, কারণ কখন যে ভগবান বা সময় মানুষকে হাঁটু ভেঙে দেবে, কোমর ভেঙে দেবে, সেটা কিন্তু কেউ বলতে পারে না। নর্মালভাবে আছিস, নর্মালভাবে থাক। তোর জন্য যেটা ক্ষতিকারক, এই যে ওয়েট গেইন করা, অতিরিক্ত পরিমাণে ওভারওয়েট হয়ে যাওয়া, এটা তোর পক্ষেই ক্ষতিকারক। তুই তোর পয়সা দিয়ে খাবি বল, তাতে কার কি? আমার থেকে পয়সা নিয়ে তুই খাবি? তাহলে কেন আমি এই কথাগুলো বলে তোর কাছ থেকে খারাপ কথা শুনবো? তোকে তো ভালো কথাই বলেছিলাম। চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আর হ্যাঁ, এইভাবে যাকে তোমরা দেখতে পারো না তার মৃত্যু কামনা করো না। হ্যাঁ, এই ধরনের কথা বলেও হাসাটা মেন্টালি চ্যালেঞ্জড মানুষের লক্ষণ, যারা কিনা মানসিক প্রতিবন্ধী তাদের লক্ষণ। এরকমভাবে অন্যের মৃত্যুর কথা বলে হাসা, এটা মানসিক প্রতিবন্ধীর লক্ষণ। ঠিক আছে? তো চলো, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও।